প্রতিটি জাতির জীবনেই বিশেষ কিছু দিবস থাকে, যে দিবসগুলো কোনো বিশেষ দলের না, পুরো জাতি সে দিবসগুলো মর্যাদার চোখে দেখে থাকে। বিজয় দিবস বাঙালি জাতির জীবনে তেমনই একটি দিন। 1971 সালে বিজয় দিবস না এলে বাংলাদেশ নামক রাষ্ট্রের হয়তো জন্মই হতো না। আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আরও একটি বিজয় দিবস দরজায় কড়া নাড়ছে। বিজয়ের এই দ্বার প্রান্তে এসে বিজয়ের ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নেস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং আমাদের রাজনৈতিক অঙ্গনে যদি বলি একটা ভিন্নরূপী একটা বাস্তবতা কিন্তু আমরা দেখছি। সেই জায়গা থেকে বিজয়ের দ্বারপ্রান্তে এসে বিজয়ের ভাবনা জানতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ দেশ টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। আমরা গত জুলাইতে যে বিপ্লবের মাধ্যমে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, অনেকে এটাকে বাংলা বসন্ত বা যে কোনোভাবেই এটাকে ব্যাখ্যা করুক না কেন, বলতে হবে যে দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের যে শোষণ, যে বৈষম্য, যে অন্যায্যতা সমাজের ভিতরে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বিরাজ করছিল, সেটার প্রতিবাদে একটা বড় ধরনের একটা আন্দোলন হলো। তার প্রেক্ষিতে গত স্বৈরাচারী সরকারের পতন এবং সে থেকে একটা নতুন দিগন্তের সূচনা হলো। তো আমরা যদি এটাকে স্বাধীনতার কথাই বলতে চাই, তাহলে কেন দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হচ্ছে? তাহলে কি প্রথম স্বাধীনতার পরে যে স্বাধীনতার চেতনার কথা বলা হতো, তাহলে সেখানে সাধারণ মানুষের মুক্তি, প্রকৃতপক্ষে তারা স্বাধীন হয়নি। দারিদ্র্য, বেকারত্ব, তদবির, মানে সর্বক্ষেত্রে যে অরাজকতা, অর্থ পাচার সহ, সেটা মূলত যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে মানুষ আমাদের এত 30 লক্ষ শহীদ হয়েছেন, তো তারা এই যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছেন মনে হয়, বা সেই স্বাধীনতার স্বাদ তারা পাননি। এই জন্যই দেখা যায় যে 10-12 বছর পর পর বাংলাদেশে এরকম একটা আন্দোলন হয়। তো যাই হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন, যেহেতু এটা রচিত হয়েছে, আমরা এটা পেয়েছি, এখন আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ, সামনে নতুন করে বাংলাদেশকে দেখার, বাংলাদেশকে ভাবার এবং বাংলাদেশকে গড়ে তোলার। এক্ষেত্রে এই আন্দোলনের সফলতা, যেটা বলবো যে সরকার পতন, যে 9 দফা থেকে 1 দফাতে আসলো সরকার পতন, সেটা কিন্তু সফল হয়েছে। কিন্তু আমি যেটা নিয়ে চিন্তিত প্রথম থেকেই, যে এই আন্দোলনের লক্ষ্য কি, এটা কোথায় গিয়ে ঠেকবে, এটার একটা মানে মোটো থাকতে হবে। এই বিপ্লবের একটা নাম তো এখনও দেখুন, এটা কি জুলাই বিপ্লব নাকি অগাস্ট বিপ্লব নাকি দ্বিতীয় স্বাধীনতা, এটা কোনো নামকরণ করা হয়নি। কিন্তু এখানে বৈষম্য বিরোধী একটা বিষয় ছিল, যেটা দিয়ে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হলো, কিন্তু এটা তো হলো একটা সাক্ষাৎ কারণ। কিন্তু রাজনৈতিক দলগুলি সহ বিভিন্ন ক্ষেত্রে যে মানুষের যে বঞ্চনা, যে হতাশা কাজ করছিল, তো সেটার একটা কিন্তু এটা বিস্ফোরণ ঘটেছে এই বিপ্লবের মাধ্যমে। তো এক্ষেত্রে আমি এতটুকু বলতে চাই যে নতুন একটা দিগন্ত সূচিত হয়েছে। এখন এটাকে আমরা কাজে লাগাতে পারবো কিভাবে, বা কিভাবে কাজে লাগাবো, সেটা নিয়ে খুবই সুচিন্তিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো উচিত। বিগত সময় আমরা যেমনটি দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনা কিংবা বাংলাদেশের যে কোনো অর্জনকে কুক্ষিগত করার এক ধরনের অপচেষ্টা করেছে পতিত স্বৈরাচার। এই বিষয়টিকে কি বলবেন? এটা শুধুমাত্র স্বৈরাচারের উপর দোষ চাপালে হবে না। আমি মনে করি যে স্বাধীনতার পরে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসেছে, সকলেই এটা এক ধরনের বাণিজ্য করেছে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কি বুঝি? আমরা যদি আমরা বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বল বা প্রারম্ভিকা, বা আমরা যদি মুক্তিযুদ্ধের সংবিধানে যে 4টা মূলনীতির দিকে তাকাই, এই 4টা মূলনীতির কিন্তু একটাও এখনো এক্সিস্টিং নাই। তাহলে ব্যাপারটা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস, যেটা ধর্মনিরপেক্ষতার পরিপ্রেক্ষিতে আসছে। তারপর হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র তো কি ভয়ানক একটা, এটাকে ছদ্ম গণতন্ত্র বলে আমাদের যেটা গণতন্ত্র আছে। তো গণতন্ত্র কথার ডেমোক্রেসি আসছে ডেমোক্রেটিয়া নামে, এক গ্রিক দেবীর নামে। সে খুব দুর্বল একজন দেবী, তো তার নামে আসছে। তো পৃথিবীতে গণতন্ত্র দেখবেন এক এক দেশে এক এক রকম। সো গণতন্ত্র আমাদের দেশের কি যে পরিণতি, এটা ছদ্ম গণতন্ত্র এই জন্য বলছে যে যারা শাসক মণ্ডলী থাকেন, যারা শাসন ব্যবস্থায় থাকেন, তারা বলে গণতন্ত্র আছে, কিন্তু সাধারণ মানুষের কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার নেই। সমাজতন্ত্রের ক্ষেত্রে বলা হয়েছিল অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে। অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার যদি হয়েই থাকে, কিন্তু এই যে জুলাই বিপ্লব যে হলো, তার অন্যতম কারণ কিন্তু দারিদ্র্য এবং বেকারত্ব।
আবু সাইদের যে কারণটা আমরা এর আগে অনেকবার এটা নিয়ে কথা বলেছি যে তার চাকরিটা খুবই প্রয়োজন, তার চাকরিটি এতটাই প্রয়োজন সে বিশ্বাস করতে পারে নাই যে প্রজাতন্ত্রের পুলিশ তাকে গুলি করে হত্যা করবে। এই জন্য সে প্রথম গুলি যখন তার গায়ে লাগে সে বিশ্বাস করতে পারেনি। এখন আবু সাইদের মতো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাদের জন্য চাকরিটা খুবই দরকার। তো এই জন্যই তারা এই আন্দোলনটা করেছে। তাহলে অর্থনৈতিক মুক্তি আসলো কোথায়? আসে না বলেই কিন্তু এই বিপ্লবটা হচ্ছে। এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে এক ধরনের রাজনীতি হয়েছে, কখনো সর্বশক্তিমান আল্লাহর পাস্তা বিশ্বাস ইত্যাদি ইত্যাদি। সো এগুলি কিন্তু একই মানে কুমির ছানা বারবার দেখানোর মতো অবস্থা। যদি আমি বলি যে সংবিধানের যে 4টা মূলনীতি এইটা যদি মুক্তিযুদ্ধের চেতনা হয়ে থাকে, তাহলে 4টা পিলারে একটাও কিন্তু এক্সিস্ট করছে না। এই জন্যই কিন্তু এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে সর্বশেষ যে স্বৈরাচারী শাসক ছিল আওয়ামী লীগের, তারা এক ধরনের বড় ধরনের ব্যবসা করেছে। এটাকে তারা ভেবেছে যে তারাই একমাত্র সোল অথরিটি, তারাই স্বাধীনতা এনেছে এবং তারাই ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা, বাকি কারোর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বা ধারণা নাই। তো এটা হচ্ছে এক পেশে, এবং এটাকে তারা যেটা মনে, তাদের বিপক্ষে যারাই কথা বলেছে তারাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে এরকম একটা ধারণা প্রচার করা হচ্ছে। সো এটা আমার মনে হয় এক পেশে একটা অন্যায় আচরণ করা হয়েছে। এটা শুধুমাত্র মানে আওয়ামী লীগ সরকার বা পতিত সরকারকে বলবো না, স্বাধীনতার পরে মোটামুটি সব রাজনৈতিক দলই একই। গণঅভ্যুত্থানের পর সেই অবস্থার কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? গণঅভ্যুত্থানের পরে এখন তারা ক্রান্তিকাল চলছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা আছে এখন কিন্তু এটা বোঝা যাবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব সুস্পষ্ট কোনো আলামত পাচ্ছি না যে যার মাধ্যমে আবার 1-1.5 বছর পরে যে আবার একটা গণতান্ত্রিক একটা রাজনৈতিক সরকার আসবে, তাদের মাধ্যমে যে খুব বড় সুফল আসবে বলে আমার বিশ্বাস হয় না। কেননা সেগুলিকে অর্জন করেন প্রত্যেকটা বিপ্লব। আপনি যদি পৃথিবীর সফল বিপ্লবগুলির দিকে তাকান, ফরাসি বিপ্লব, তারপরে বলশেভিক বিপ্লব, তারপরে আপনার চায়নার বিপ্লব, তারপরে কিউবার বিপ্লব, এই 4-5টা কিন্তু মোটা দাগে পৃথিবীতে সফল বিপ্লব। কয়েক লক্ষ বিপ্লব হয়েছে, সব কিন্তু ব্যর্থ হয়েছে। এই বিপ্লবগুলি সুনির্দিষ্ট একটা অবজেক্টিভ নিয়ে এগিয়ে গেছে। এই জন্য বিপ্লবগুলির সুফল পরবর্তীতে 20, 30, 25, 50 বছর পর্যন্ত টিকেছে। বলশেভিক রেভলিউশনের কথা বলি, বলশেভিক রেভলিউশনে লেনিন কিন্তু পুরো পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা, যতগুলি ক্ষমতাধর রাষ্ট্র ছিল সবাই কিন্তু লেনিনের সেই সময় বিরোধিতা করেছে। কিন্তু লেনিন প্রথমেই এসে যে কাজটা করেছেন, অর্থনৈতিক মুক্তি করেছেন, অর্থনৈতিক সংস্কার করেছেন, এবং সর্বশেষ ছিল তার গণতান্ত্রিক সংস্কার। এই গণতান্ত্রিক সংস্কারের যেটা ধারণা ছিল সেটা তিনি পারেন নাই, গর্বাচেভ এসে করলেন গ্লাসনোস প্যারেস্ট্রয়কা যেটা বলে যে সীমিত স্বাধীনতা, সেটা দিয়ে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। সো দেখুন লেনিন কি করেছেন, একদম শুরুতে কিন্তু করেছে অর্থনৈতিক সংস্কার। এখানেও তাই হওয়া উচিত ছিল, কিন্তু যে কারণে আবু সাইদ মুগ্ধরা জীবন দিল, এটার কিন্তু মূল কারণ হচ্ছে অর্থনৈতিক। এই বিপ্লবের মূল কারণ যদি মানে বৈষম্য এবং দারিদ্র্য, সেটাকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। এখন রাজনৈতিকভাবে এটাকে অন্যভাবে এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে। আমাকে সুনির্দিষ্টভাবে আপনি বলতে পারবেন না যে এই বিপ্লবের পরে 5 বছর, 10 বছর, 20 বছর পরে আমরা এই বাংলাদেশটা চাই, এবং সেভাবে এগোনো হচ্ছে না। সংস্কার কিন্তু কিছু ঝুঁকি আছে। আমাদের আসলে মূল সংকটটা কোথায়? আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? ঐক্যবদ্ধ আমরা হতেই পারিনি, এবং জাতির স্বাধীনতার পরে আমরা মানে এমন কোনো বিষয় নাই যেখানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। জাতি কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ এবং একটা জাতীয় ঐক্য থাকে। বাংলাদেশ 5 দশকে সেটির কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে? বাস্তবায়ন করতে পারেনি। সত্যি কথা বলতে এটা আমাদের রাজনৈতিকভাবে এমনভাবে একটা দ্বিধাভক্তি হয়েছে যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হয়নি, যে কোনো কারণে হোক না কেন, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার কারণে। না, পৃথিবীতে সব জাতি যে ঐক্যবদ্ধ তা কিন্তু আমি বলবো না। তবে যেমন পাকিস্তানে আমরা অনেক ধরনের নেগেটিভ সমালোচনা করি, তাদেরও কিন্তু কায়েদে আজম বা জাতির পিতা একজন, এটার ব্যাপারে কোনো ইয়ে নেই। কিন্তু আমাদের এমন কোনো বিষয় নাই যেখানে আমরা এক কথা বিষয়গুলোতে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনি। এবং ভারতের প্রতিবেশীদের ভারত আর যাই হোক না কেন, যখন রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থের ব্যাপার দাঁড়ায়, তখন কিন্তু সব দল মত একভাবে কথা বলে। কিন্তু আমরা এটা এখনো পারিনি এবং ভবিষ্যতে পারব। এটা একটা কালচার, এটা তো একটা জাতীয় ক্যারেক্টার। এই আমাদের রক্তের মধ্যে ওই ঐক্যবদ্ধ হওয়ার আমি কোনো সুযোগ দেখছি না। আমাদের এই অনৈক্যের সুযোগই কি আসলে প্রতিবেশীদের ভারত গ্রহণ করছে? আপনি যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে তো নিবেই। আপনি এখন দুর্বলতা প্রকাশ করছেন যে এই জায়গাটায় আমার দুর্বলতা আছে। আমি একই কথা বলি যে স্বাধীনতার পরে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসেছে,
এমন কোনো দলকে দেখাতে পারবেন যারা জাতীয় স্বার্থকে খুব শক্তভাবে দেখেছে এবং তারা এটার ব্যাপারে মানে খুব জোরালো ভূমিকা নিয়েছে? কোনো দলের কথা বলতে পারবেন না। তিস্তার পানি নদীর বন্টন থেকে বলেন, যতগুলি চুক্তি হয়েছে ভারতের সাথে, সব জায়গায় আমরা উইন লুজে ছিলাম। ভারতের কাছে 90 ভাগ সুযোগ আছে, আমাদের কাছে 10 ভাগ। তাহলে এটা কি বাকিরা বুঝেন না? অন্যান্য দলগুলি কার কথা, আপনি কার উদাহরণ দিয়ে আমাকে বলতে পারবেন যে এই দল তারা যখন ক্ষমতায় ছিল কড়াই গন্ডায় আমাদের জাতীয় স্বার্থ বুঝিয়ে নিয়েছে? একটা দলের নাম বলতে পারবেন না। তাহলে সেখানে আমি কাদেরকে দোষ দেব? প্রতিবেশী তো স্বাভাবিক। পেলোপনেশিয়ান একটা যুদ্ধ ছিল, মানে এটা গ্রিক খ্রিস্টপূর্ব 300 শতকের দিকে, 300 থেকে 400 শতকের দিকে। তো তখন থুসিডাইডস নামে একজন ছিলেন, দার্শনিক ঐতিহাসিক। তিনি এই যুদ্ধের পরে মন্তব্য করেছিলেন যে অধিকার মানে রাইট অ্যাজ দ্য ওয়ার্ল্ড গোজ ইট ইজ বিটুইন দ্য ইকুয়ালস, মানে যাদের সমান সমান ক্ষমতা, অধিকার শুধু তাদের মধ্যেই এটা প্রযোজ্য। তাছাড়া ওয়াইল স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান অ্যান্ড উইকার সাফার হোয়াট দে মাস্ট। যার শক্তি আছে তার যা খুশি তাই করবে, এবং যার শক্তি নাই, যে দুর্বল, তার যত ভোগান্তি হওয়ার কথা তাই হবে। তাই ব্যাপারটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে ব্যাপারটা তাই হয়েছে। আমরা যদি শক্তভাবে আমাদের অধিকার বুঝিয়ে নিতে পারতাম, আমরা যদি আমরা যদি দেখিয়ে দিতে পারতাম যেন এটা আমার অধিকার, আমাকে বুঝিয়ে দিতে হবে, কড়াই গন্ডা বুঝতে, এই ধরনের আন্তর্জাতিক, দেখুন নদীর পানির কথা আমি একাধিকবার অনেক জায়গায় বলেছি। বাংলাদেশের সাথে ভারতের আন্তর্জাতিক নদী হচ্ছে 200টা, কিন্তু আমরা কাগজ কলমে বা সব জায়গায় বলি 54টা। এখানে শুধুমাত্র একটা নদীর চুক্তি হচ্ছে গঙ্গা চুক্তি, সেটাও অনেক ফল্ট, অনেক কিছু শুভঙ্করের ফাঁকি আছে। তাহলে কি আমরা কি বুঝলাম না? দেখুন, সম্ভবত 35টা দেশ যদি চুক্তিতে সই করে, তাহলে এটা আন্তর্জাতিক নদী কমিশন যে আছে তার সুযোগ সুবিধা, বা সেখানে সে আরবিট্রেশনে যেতে পারে। তো 2018 সালে ভিয়েতনাম 35তম দেশ হিসেবে স্বাক্ষর করেছে, কিন্তু বাংলাদেশ এখনো স্বাক্ষর করলো না। কেন করলো না? তার মানে আমি আমার অধিকার যে আদায় করার যে প্ল্যাটফর্ম, সেখানে আমি স্বাক্ষর করলাম না। গুনখুম নিয়ে আমাদের জাস্ট এই 2-3 মাস আগে আমাদের সরকার স্বাক্ষর করলো। মানেটা কি? তার মানে এখানে গুনখুম হচ্ছে, এটাতে আমি স্বাক্ষর করলে আমি নিজেই ফেসে যাব। আর একটা বিষয় হচ্ছে যে জাতীয় স্বার্থকে যে প্রতিবেশী দেশ যেভাবে চেয়েছে সেইভাবে আমরা বিসর্জন দিয়েছি। এবং বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি যে দিল্লির দাদাগিরি আমাদের দেখতে হয়েছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন থেকে শুরু করে প্রতিটি ইস্যুতেই কিন্তু আমরা ভারতের নগ্ন হস্তক্ষেপ দেখেছি। এবং বলা হয়ে থাকে যে দিল্লির পৃষ্ঠপোষকতায় টিকেছিল হাসিনা সরকার, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে যে একটা পরিবর্তন দেখেছি, ভারত কি কোনোভাবে সেই অর্জনকে অস্বীকার করছে? না, ভারত অস্বীকার করছে না। ভারত একটু মেনে নিতে তাদের কষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক। কারণ তারা যেভাবে ইউজ টু, কারণ এই সুযোগ আমরা বারবারই শুধুমাত্র স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে আমরা যে দোষারোপ করব তা কিন্তু না। আমি কিন্তু বারবার স্পষ্ট একটা কথা বলেছি, কোন সরকারটা জাতীয় স্বার্থ আদায় করতে পেরেছে? আপনি উদাহরণ দেখাতে পারবেন না তো। সুতরাং হ্যাঁ, যখন আপনি দুর্বলতা দেখাবেন, যখন আপনি তখন আপনার দুর্বলতা প্রকাশ করবেন, কারো কাছে এক্সপোজ করবেন, সে তার সুযোগ নেবে। ভারতের যেটা হয়েছে মূলত, তারা যেভাবে এতদিন চলেছে, সেখানে একটা বড় ধরনের তারা হোঁচট খেয়েছে বলতে পারেন। এটা আমি একাধিকবার বলেছি যে মিরর এশিয়ার একটা উদাহরণ দিয়ে বলছেন, 2 সেপ্টেম্বর একটা প্রতিবেদন বের করেছিল। মানে ভারত আসলে কোনোভাবেই চাচ্ছে না যে জুলাই এই 2024-এর যে আন্দোলন, এইটার কোনো ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক কোনো ভিত্তি লাভ করুক। এটার কারণ হচ্ছে একটাই, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করা এবং পুনর্বাসন করা। এটা তো খুবই সিম্পল, আমরা বুঝি। কিন্তু কথা হলো যে গত কয়েকদিনে ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে যে মানে ঘটনাগুলি ঘটছে, বিশেষ করে মিডিয়া এবং ব্যক্তিগত পর্যায়ে যে ধরনের মানে অনেক কদর্য বা কাদা ছড়াছড়ি হচ্ছে, হাই কমিশনে হামলা হলো এবং পতাকা অবমাননার মতো ঘটনা ঘটেছে, এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচার তো আমরা দেখছি। জি, এগুলি খুবই নগ্ন এবং এটা অপ্রত্যাশিত। এখানে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ঠিক আছে, ব্যক্তিগত পর্যায়ে মিডিয়া কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, কিন্তু আমরা খুবই অবাক হয়েছি যখন সরকারের অবস্থানটা, যেমন আমি বলি যে আগরতলায় যে আমাদের ডিপ্লোম্যাটিক মিশনে আক্রমণ করা হলো, তখন পুলিশের রোল আমরা কি দেখেছি? নিরাপত্তা বাহিনী পিছনে, তাদের অস্ত্র পিছনে সিলিং দিয়ে ঝুলানো এবং অনুরোধ করছে বাবা চলে যাও এখান থেকে। দ্যাট ইজ নট দ্য ওয়ে ডিপ্লোম্যাটিক। কারণ ওই দেশের মাটি, ওই দেশের যে ডিপ্লোম্যাটিক অফিস আছে, সেটা কিন্তু বাংলাদেশের মাটি, সেখানে পতাকাকে অবমাননা করা হচ্ছে। এটা এই যে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হলো, বাংলাদেশের পদক্ষেপ কি হওয়া উচিত? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেছেন নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে বিজয়ের ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ এই শিরোনামে। আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের পর আমরা ভারতের অপপ্রচার, ষড়যন্ত্র, উস্কানিমূলক আচরণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো বিভিন্ন ঘটনা দেখেছি। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা হলো, জাতীয় পতাকার অবমাননা হলো, এই যে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হলো। বাংলাদেশের নেওয়া পদক্ষেপ কি সন্তোষজনক? বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সন্তোষজনক বলে আমি বলতে চাচ্ছি এই জন্যই যে দেখুন, স্বাধীনতার পরে সম্ভবত এবারই প্রথম বাংলাদেশ সরকার এই ঘটনাগুলির পরে প্রতিবাদ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস নোট দিয়েছে প্রতিবাদ স্বরূপ। প্রতিবাদের ভাষা কি ছিল, কন্টেন্ট ছিল, যেভাবে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেভাবে এটার উপর অভিযোগ করেছিল, এবং আমি ভাষাটা খুব মাইনটলি খেয়াল করেছি, এটা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এরকম একটা কথা উল্লেখ করেছে। এবং যখনই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রেস নোটটা দেওয়া হয়েছে, 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে এটার প্রেস নোট বা প্রতিবাদ প্রেস নোট দেওয়া হয়েছে। আবার সেকেন্ড টাইম যখন ভারত এটা দিল, তখন কিন্তু বাংলাদেশ আবার সাথে সাথে এটার প্রতিবাদ করলো। এটা স্বাধীনতার পর প্রথম ঘটনা। তাহলে এটাকে বুঝতে হবে যে এটা এর থেকে বেশি বাংলাদেশে কিছু করার নেই। কিন্তু কথা হলো যে আমরা ভারতীয় চ্যানেল বা ব্যক্তিগত পর্যায়ে বা রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে হিন্দুত্ববাদী যারা রাজনীতি করেন, তাদের যে মুখরোচক এবং মানে কি বলবো, তাওয়া গরম করা যে কথাবার্তা, সেটাতে আমি বিস্মিত নই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি অবাক হয়েছে যে ভারতীয় যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের প্রেস নোট দেওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে একটা, আমরা আসলে অতীতে কখনো তাদেরকে বুঝতে দেইনি যে এইভাবে শক্তভাবে প্রতিবাদ করার মতো অবস্থান একটা আছে। কারণ জুলাই অগাস্টের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু এর বিপ্লবের পূর্বে যে বাংলাদেশ ছিল সেটা নেই। সেই পরিবর্তনটা ভারত কতটা বুঝতে পারছে? ভারত বুঝতে শুরু করেছে। আমি এই ক্ষেত্রে বলবো যে আসলে দেখুন, ক্ষতি কিন্তু উভয়ের, কেউ লাভবান হতে পারবে না। কিন্তু প্রতিবেশী পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রতিবেশী পরিবর্তন করা যাবে না, কিন্তু প্রতিবেশীর অ্যাটিটিউড, আচরণকে কিন্তু পরিবর্তন করা সম্ভব না। আপনি যেভাবে রেসপন্স করবেন সেভাবেই তো আপনার কাছে উত্তর। আমরা দেখলাম সম্প্রতি বাংলাদেশ এবং ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো। সম্পর্ক উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, পররাষ্ট্র সচিব পর্যায়ের যে মিটিংটা ঢাকায় হলো, এটাকে আমি বলবো যে বরফ গলতে শুরু করেছে। আমরা এখানে দেখলাম যে মিস্টার মিস্ত্রি, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তিনি এখানে যদিও যৌথ সম্মেলনে কথা বলেননি, কিন্তু এখানে কয়েকটা কথা উল্লেখ করে গেছেন যে কনস্ট্রাকটিভ ওয়েতে উনি আগাতে চান, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারত কাজ করতে চায় ইত্যাদিতে, এই পজিটিভ কথাগুলো বলে গেছেন। এটা কোনো বিকল্প নাই। আবার গুরুত্বপূর্ণ বিষয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে স্থায়ী কমিটি আছে ভারতের, সেখানে কিন্তু আপনার এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ব্রিফিং করেছেন, এবং বেশ লম্বা ব্রিফিং, সম্ভবত এটা সচিব বোধহয় 2.5 ঘন্টা ব্রিফিং করেছেন। এবং গত শুক্রবার সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে অ্যাড্রেস করেছে এই বিষয়টা নিয়ে। তো সেখানে তাদের কথাগুলো কিন্তু খুবই স্পষ্ট, এবং এগুলি অত্যন্ত সহায়ক হবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। তাদের প্রথম কথা ছিল যে তারা কনস্ট্রাকটিভ ওয়েতে আগাতে চায়, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী, তারা কোনো একক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নির্ধারণ করে কাজ করতে চায় না, যেটা আওয়ামী লীগ বা পতিত সরকারকে বুঝিয়েছে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা ছিল যে পতিত প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনার যে কথাবার্তা, যে উস্কানিমূলক বা যে বাংলাদেশের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন, এটাতে তাদের সায় নাই, বা এটা তাদের কথা এমন একটা বক্তব্য আমরা শুনেছি। সুতরাং এটাকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। কিন্তু যে জায়গাটাতে আমার বড় ধরনের বিস্ময় কাজ করেছে, যখন বাংলাদেশ আগরতলায় যখন আমাদের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলি আক্রমণ করলো, তখন কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। দেখুন 5ই নভেম্বর এখানে কি হচ্ছে না হচ্ছে, এটা তো সিকুয়েলস, একটার পর আরেকটা ঘটনা এইভাবে ঘটবেই। 5ই নভেম্বরে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, আই থিঙ্ক শাখারি গলি বা হাজারি গলি, কি নামটা মনে নেই ঠিক, সেখানে আপনার এই ইসকনের লোকজন সশস্ত্র বাহিনীর সদস্যদের আর্মির উপরে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। ওসমান গনি নামে একটা ছেলে যে একটা পোস্ট দিয়েছিল, তারপরে এটা ক্ষিপ্ত হয়ে যখন আন্দোলন শুরু করলো, তখন সেটা থেকে প্রশমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর উপরে অ্যাসিড ছুঁড়ে মেরেছে।
এরকম ঘটনা ঘটেছে। একইভাবে আপনার আমরা দেখলাম সুনামগঞ্জে এরকম একটা হিন্দু ছেলে এরকম একটা পোস্ট দিয়েছে, তারপরে ওখানে এখন সরকারের দিকটা আমরা কি দেখব? সরকারকে দেখবো যে সরকার পদক্ষেপ ঠিক মতো নিচ্ছে কিনা। এখানে 88টি মামলা হয়েছে, 70 জনকে আটক করা হয়েছে, এবং সুনামগঞ্জের ঘটনা 4 জনকে আটক করা হয়েছে। এরকম ঘটনা ভুরি ভুরি ভারতের প্রতিদিন ঘটছে। আমি গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের যে চেষ্টাটা আমরা দেখছি সংখ্যালঘু কার্ড খেলার এক ধরনের প্রবণতা, এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রও কিন্তু সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে গেছেন। কারণ উদ্বেগ জানানোটা তাদের একটা রাজনীতি। এখন মমতা ব্যানার্জির মতো লোকও এখানে উনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। আমরা ধারণা করেছিলাম যে উনি মানে বাঙালি হিসাবে বাংলাদেশের প্রতি তার যে সহানুভূতি, তখন যখন দেখলেন যে বিজেপির মানে অন্ধ রাজনীতিবিদরা ধর্মান্ধ নিয়ে মানে হিন্দুত্ববাদী নিয়ে এত কথা বলছে, উনি যদি চুপ থাকেন তাহলে ওনার তো মাঠের অবস্থা খারাপ হয়ে যাবে, উনিও এইরকম একটা মন্তব্য করে বসলেন। এখন কথা হচ্ছে যে উদ্বেগ প্রকাশ করাটা কিন্তু আসলে হয় কি, ভারতের মূল সমস্যাটা কি? ভারতের মূল সমস্যা হচ্ছে ওই যে গান্ধী নেহরুর যে অসাম্প্রদায়িক ভারত, ধর্মনিরপেক্ষ ভারত, এটা কিন্তু নাই। ওই বাবরি মসজিদ দিয়ে এটা এই বিজেপি সরকার প্রথমবার পারেনি, দ্বিতীয়বার বিজেপি সরকার যখন ক্ষমতায় আসলো তখন এটা ভারত মহাসাগরে ছুঁড়ে ফেলেছে। সো এখন হিন্দুত্ববাদী নিয়ে বা এটা উগ্রপন্থী নিয়ে দেশের রাজনীতির একটা ট্রাম্প কার্ড, এটা তারা ব্যবহার করবেই। ওয়ারেজ এই বিষয়গুলো আপনি জানেন যে ভারতের যে ঘটনা ঘটছে, গত সপ্তাহে একটা প্রতিবেদন আসে যে পৃথিবীর সব দেশের মধ্যে ভারত এখন মিথ্যা প্রচারে, গুজব রটনায় 1 নম্বরে আছে। সমীক্ষায় কিন্তু উঠে এসেছে 1 নম্বরে আছে। আমি বলি যে দেখুন, গত সপ্তাহে আমি 2টা ঘটনার কথা বলি। একটা হচ্ছে আপনার শিবসেনার একজন শীর্ষ নেতা মোদিকে কটাক্ষ করেছেন। ওনার নাম থাকারে সম্ভবত দিল্লি মেট্রো রেলের কাছে দাদরা একটা স্টেশন আছে, সেখানে একটা হিন্দু একটা মন্দির মসজিদ নিয়ে এরকম একটা জটিলতার কারণে এখন এই শিবসেনার এই নেতা মোদিকে কটাক্ষ করছে, মানে কেন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। আর একটা খুব ইন্টারেস্টিং কাহিনী, বোম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকে মানে নোটিশ দিয়েছে, কেননা গত 26শে জুন ছিল মানে মাইসুরের যে মুসলিম সম্রাট রাজা ছিলেন টিপু সুলতান, তার জন্মদিন। ঘটনাচক্রে মৌলানা আবুল কালাম আজাদেরও জন্মদিন হলো 26শে নভেম্বর। তো এই জন্মদিন পালন করার জন্য তারা মাইসুর পুলিশের কাছে অনুমতি চেয়েছে, মাইসুর পুলিশ অনুমতি দেয় নাই। সেই কারণে তাহলে আমরা কি এটা বলতে পারি না যে কেন একজন মুসলিম শাসকের জন্মদিন, আবুল কালাম আজাদের মতো লোক যিনি খেলাফত আন্দোলনের মানে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন ভারতের জন্য, এই লোকগুলির জন্মদিন পালন করতে বাধা দেওয়া হচ্ছে কেন? এই জন্য মহারাষ্ট্র সরকারকে বোম্বে হাইকোর্ট আপনার কৈফিয়ত চেয়েছে। তাহলে এরকম ঘটনা রেগুলার। ভারতে প্রতিদিন গড়ে 4টা করে রায়ট হয়, ছোট বড় মিলে। আমাদের তো 5 বছর একটা রায়ট হয় না। আমি দেখতে পাচ্ছি অনেক বাংলাদেশিকে কলকাতায় আমরা খবর দেখতে পাচ্ছি যে তাদেরকে আটকিয়ে তাদেরকে জোর করে অত্যন্ত প্রবিং কোশ্চেন করা হচ্ছে, আপনারা কি বাংলাদেশে নিরাপদ? হ্যাঁ আমরা নিরাপদ, তো ভালো আছি তো, এখানে নাকি শাখা সিঁদুর পরে বেড়া যায় না, কে বলছে? এটা সবই তো স্বাভাবিক। তা এরকম উত্তর দিচ্ছে। আবার 2-1জন তো বলবেই এরকম, আমাদের মানে আওয়ামী লীগের বা ছাত্রলীগের 2-1জনের আমরা এরকম দেখছি। সো এইটা থাকবে, পাবলিক টু পাবলিক পারসেপশন এরকম, এটা নিয়ে লং মার্চ হবে, আন্দোলন হবে, ঘেরাও হবে। প্রশ্ন হচ্ছে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগের মূল কারণ আসলে কি? কেন তারা বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করতে চাইছে? না, এটা ঠিক না। মূল কারণ হচ্ছে যেভাবে ভারত এতদিন ধরে বাংলাদেশের সম্পর্ক মেনটেন করে গেছে, এটা ছিল অত্যন্ত অনুগত, সাবসার্ভিয়েন্ট। এটাকে একে নতজানু পররাষ্ট্রনীতি বলেন, সেবাদাস বলেন, বা আর যে কোনোভাবেই বলেন না কেন, এইটা তো এই একচ্ছত্র আধিপত্য বা একচ্ছত্র, যাই বলবে তাই শুনবে, যা বুঝাবে তাই বুঝবে, এই পরিস্থিতির একটা বড় ধরনের বাঁক এসছে। এখন মানুষ কথা বলতে শিখেছে। দেখুন সেদিন প্রফেসর ইউনূসের সাথে যখন মানে সব রাজনৈতিক দল একসাথে গিয়ে কথা বলে, তারা মোটামুটি একটা ম্যান্ডেট দিয়েছে প্রফেসর ইউনূসকে। প্রফেসর ইউনূস তো কোনো সাধারণ মানুষ নন, উনি পৃথিবীর 2-3জন প্রভাবশালী মানুষের মতো একজন। তারপরে দেখুন এই যে ইউরোপের বিভিন্ন দেশ যাদের যেখানে আমাদের ভারতে গিয়ে ভিসা আনতে হতো, উনি জাস্ট আহ্বান জানিয়েছেন, আসতে শুরু করেছে। সুতরাং এই জিনিসগুলোকে সহজভাবে নেওয়া ঠিক হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি মনে করি বাংলাদেশের 10%ও ক্ষতি হয়, সেই ক্ষতিটা কিন্তু পোষানো আমাদের সামর্থ্য নেই। একইভাবে যদি ভারত মনে করে যে তাদের 10% ক্ষতি হয়, এটা বাংলাদেশ ছাড়া অন্য কিন্তু কাউকে দিয়ে পুষিয়ে নিতে পারবে না। ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই,
ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নাই, শুধুমাত্র বাংলাদেশ। চারপাশে আসলে শত্রু রেখে ভারত কতটা স্বস্তিতে থাকবে? ভারত স্বস্তি থাকার কথা না, এবং বাংলাদেশের সাথে যদি অস্বস্তি করে, এবং এস জয়শঙ্কর কিন্তু স্পষ্ট বলেছেন, তাদের যে মানে বিজেপি সরকারের কিন্তু স্লোগান ছিল, আপনার যদি মনে পড়ে, সুষমা স্বরাজ বাংলাদেশের পড়শি পহলে, মানে প্রতিবেশী আমার আগে, এবং জয়শঙ্কর এটা বলেছেন যে প্রতিবেশী এখনো আমাদের আগে, তবে বাংলাদেশের সাথে যে সাম্প্রতিক যে ঘটনা ঘটছে এটা কিন্তু আমরা ভারত পাকিস্তান, ভারত চায়নার মতো রাখবো না, ওই পর্যায়ে নিয়ে যাব না। আর সেখানেই জানতে চাই জনাব শামীম কামাল, আপনি একজন ভূ রাজনীতি বিশ্লেষক, ভূ রাজনীতির সমীকরণটা এখন বাংলাদেশের জন্য কেমন? চীন এবং ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বাংলাদেশ কিভাবে বজায় রাখবে? আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেছিলেন নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, ভূ রাজনীতির সমীকরণটা এখন কেমন দেখছেন, এবং ভারত এবং চীনের সাথে কিভাবে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ? বাংলাদেশ যেভাবে ভারত এবং চীনের সাথে সমন্বয় করে যাচ্ছে সম্পর্ক, আমার মনে হয় সেটাই ঠিক ছিল। যদি এখানে ভারত কোনোভাবে চূড়ান্ত কোনো নেতিবাচক হার্ডলাইনে না যায়, তাহলে এটা স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আমি ধারণা করছি। এখন দেখুন, ভারত এবং চীনের যে বিষয়টা, চীন আপনার তার ব্যাকইয়ার্ডে সাউথ চায়না সি নিয়ে সমস্যা আছে। সাউথ চায়না সিতে ফ্রিডম অফ মুভমেন্ট নিয়ে ইউএসএ মোটামুটি একটা গেম খেলছে, যে বড় ধরনের একটা, যেটা আপনার ভিয়েতনাম, তারপরে আপনার কি বলে ফিলিপিন, এই দেশগুলিকে দিয়ে, হ্যাঁ, এখন কম্বোডিয়া। সো ভারত চাইছে, মানে চীন চাচ্ছে যে কোনোভাবে হোক না কেন ভারত মহাসাগরে প্রবেশ করার জন্য। তার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে কি পাকিস্তানের গোয়েদার দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে সিতুয়ে দিয়ে, মানে মিয়ানমারের সিতুয়ে দিয়ে। এই সিতুয়ে নিয়ে কিন্তু এখন গন্ডগোল মানে চলছে। সিতুয়ে হচ্ছে রাখাইনের রাজধানী। আচ্ছা, এখন খুবই স্মার্টলি ভারত 4 মাস আগে যেটা করেছে, সিতুয়ে সমুদ্র বন্দরের এটা পরিচালনার দায়িত্ব নিয়েছে। এটা কিন্তু ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দরের দায়িত্ব নেওয়া। এটার মাধ্যমে ভারত যেটা চাচ্ছে, সিতুয়ে হয়ে কালাতোয়া, পালাতোয়া, জরিনপুর হয়ে আইজল পর্যন্ত, অর্থাৎ 7 সিস্টারে যাওয়ার জন্য ভারত একটা সেফ করিডোর তৈরি করতে চাচ্ছে। হুগলি থেকে সিতুয়ের দূরত্ব হচ্ছে 539 কিলোমিটার। তো ভারতের এটা একটা মানে আউটস্ট্যান্ডিং মুভ ছিল, যার মাধ্যমে চায়নাকে এখানে ব্লক করে রাখলো। কিন্তু চায়নার বিষয়টা, মিয়ানমারের জন্য সিতুয়ে হচ্ছে গিয়া পানির ট্যাপ, অর্থনীতির। এই প্রসঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই, 7 সিস্টার্স কিংবা চিকেন নেক নিয়ে কি বাংলাদেশকে কোনোভাবে হুমকি হিসেবে দেখছে ভারত? না, চিকেন নেক নিয়ে এগুলি খুবই মানে শিশু সুলভ চিন্তা ভাবনা। চিকেন নেক নিয়ে তাদের সংশয় থাকতে পারে, কিন্তু বাংলাদেশ তো কোনো সময় কোনো ধরনের হুমকি তৈরি করে নাই। এখানে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশে কখনো থ্রেট যদি ইম্পোজ করতো তাহলে বিষয় ছিল। কিন্তু প্রবলেম যেটা, আপনি দেখুন ভারতের যে 7 সিস্টার আছে, প্রত্যেকটা রাজধানীতে ঢাকা থেকে যেতে পারে 8 থেকে 10 ঘন্টার মধ্যে, কিন্তু কলকাতা থেকে যে কোনো রাজধানীতে যেতে সময় লাগে 3 দিন। এখন যে আপনার সিতে যে তারা বন্দর পরিচালনার দায়িত্ব নিল, এখান থেকে পালাতোয়া, কালাতোয়া, জরিনপুর হয়ে আপনার আইজল মধ্যে যাইতে আবারও 3 দিন লাগবে। সুতরাং বাংলাদেশের সাথে সুসম্পর্ক করে ট্রানজিট নিতে পারলে ভারতের জন্য ছিল সেইটাই সবচেয়ে ভালো পথ। যতদিন পর্যন্ত পারবে না ততদিন পর্যন্ত ওদিকেও 3 দিন লাগবে, এদিকেও 3 দিন লাগবে। সুতরাং এইটাকে যদি মানে ভারত ব্যবহার করতে চায়, তাহলে খুবই সুচিন্তিত। এখানে বাংলাদেশকে এভাবে ক্ষতিগ্রস্ত করে, বাংলাদেশকে হুমকি ধামকি দিয়ে এই কাজ কখনো অ্যাচিভ করা সম্ভব না। জনাব শামীম কামাল, সম্প্রতি আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্ত রেখার পুরোটা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের, আর আমাদের কোনো নিরাপত্তার ঝুঁকি দেখছেন কিনা? না, আমি নিরাপত্তার ঝুঁকি দেখছি না, বাট এই বিষয়টা নিয়েও আমি প্রায় 2 বছর ধরে একই কথা বলে আসছি, যে আমাদের উচিত ছিল 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করা। সেটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু রেবেল, গভর্নমেন্ট টু এনইজি, তাদের যে প্রবাসী গভর্নমেন্ট আছে। কিন্তু এ বিষয়ে কোনোদিনই কেউ কখনো উদ্যোগ নিল না। তো এখন কথা হচ্ছে ওই 1.5 ডিপ্লোমেসি কিন্তু ট্র্যাকটা বন্ধ হয়ে গেছে। এখন দেখুন, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে এখন আসছে। এখন কিন্তু যেমন চীনের জন্য মিয়ানমার যেমন এটার গেটওয়ে, এটার বের হওয়ার কূটনৈতিক বা অর্থনৈতিক গেটওয়ে, সামনে যে আপনার টুডে আর টুমরো আরাকান কিন্তু স্বাধীন হচ্ছে, রাখাইন স্বাধীন হচ্ছে। রাখাইন যদি স্বাধীন হয়, রাখাইনের প্রতিবেশী 2টা, একটা হচ্ছে বঙ্গোপসাগর আর একটা হচ্ছে বাংলাদেশ।
রাখাইনে কোনো কিন্তু বিকল্প নাই। কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা ভুল কাজ হয়েছে সেটা রোহিঙ্গারা বিট্রেয়াল কাজ করেছে। রোহিঙ্গারা 40-42 থেকে কোনো ইয়ে নেয়নি। যখন আপনার 10ই জানুয়ারি 2024 যখন অপারেশন 1027 শুরু করলো, তখনই রোহিঙ্গা যদি সংঘবদ্ধভাবে যদি আরাকান আর্মির পক্ষে থাকতো, তাহলে আজকে একটা অভাবনীয় একটা ঘটনা ঘটতো। কিন্তু তারা আরএসও বলেন, আরসা বলেন, যতগুলো বড় বড় রোহিঙ্গা অর্গানাইজেশন আছে সবগুলি জান্তা বাহিনীর পক্ষে গেছে। সো ওই জানুয়ারির 10 তারিখে রোহিঙ্গাদের জন্য দুইটা অপশন ছিল, আইদার বীর মুক্তিযোদ্ধা হওয়া রাখাইনের জন্য অথবা রাজাকার হওয়া। ওরা রাজাকার হয়েছে। এবং বাংলাদেশ গভর্নমেন্টও এত নির্লিপ্ত আচরণ করেছে, তাদেরকে একটু অর্গানাইজ করা, তাদেরকে প্রক্সি, তাদেরকে সহযোগিতা করা। যদি আমরা তখন থেকে আরাকান আর্মিকে প্রচ্ছন্নভাবে পরোক্ষভাবে সহযোগিতা করতাম, অস্ত্র গোলা বারুদ দিয়ে, কোনো দোষের কিছু না। আমাদের এই গত 7-8 বছর ধরে এই 2017 পর থেকে জান্তা সরকারের সাথে অদ্ভুত সম্পর্ক মেনটেন করে গেলাম জান্তা সরকারের সাথে। ফলাফল কি? একজন আমরা পাঠাতে পারিনি। আজকে যদি স্বাধীন হয়ে যায় রাখাইন, যদি আরাকান আর্মি বলে যে তোমরা আমাদের স্বাধীনতার জন্য কি করেছো, আসলে বাংলাদেশ কিছু করে নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা একটা কঠিন সিদ্ধান্ত, বাট স্টিল আমাদের এটা করা উচিত। আমরা এরকম একটা ঘটনা ঘটলে যদি কোনোভাবে কনভিন্স করা যায় আরাকান আর্মি বা ইউএলএ কে, তাদের রাজনৈতিক সংগঠন, যে দেখো তোমাদের যা আবার হচ্ছে, তোমরা এখন তোমাদেরকে আমরা সকল ধরনের সহযোগিতা দিব, তাদেরকে আমাদের চট্টগ্রাম পোর্ট ব্যবহার করতে হবে যদি সিতে নিতে পারে। সিতে সহজে ছাড়বে না, বিকজ মিয়ানমার নেপিতে ছাড়তে পারে কিন্তু সিতে ছাড়বে না। ওই যে বললাম অর্থনীতির পানির কল। বাংলাদেশের সেন্ট মার্টিন কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কিনা? এগুলি একের শিশু সুলভ চিন্তা ভাবনা। আমাদের কোনোটাই কখনো অনিরাপদ নয়। শুধু একটাই প্রবলেম, ঝুঁকি বেড়েছে। যেমন আরাকান আর্মি দখলে নেওয়ার পরে তাদের অনুমতি নিয়ে চলতে হচ্ছে, বা আগে যেভাবে সেন্ট মার্টিনে যেত টেকনাফ থেকে, ওইটা যাচ্ছে না। এটা সাময়িক, এটা এক সময় ঠিক হয়েছে। বা আমাদের যে ছোটোখাটো বাণিজ্য ছিল, সামান্য কিছু জিনিস আসতো, হয়তো বা রুই মাছ, কিছু কাঠ, এইটা আসতো। দেখুন এই যে মিয়ানমারের যে যুদ্ধ অবস্থা, এখানে প্রত্যেকটা দেশ সুবিধা নিয়েছে, প্রত্যেকটা দেশ। মানে ভারত নিয়েছে, ভারত এই যে সিতে বিমানবন্দরের নৌবন্দর সমুদ্র বন্দরের দায়িত্ব নিয়েছে। কালাদান মাল্টিন্যাশনাল মাল্টি মডেল প্রজেক্ট, এইটার দায়িত্ব নিয়েছে। এবং বাংলাদেশের করণীয় কি তাহলে? বাংলাদেশের এখনই যেটা করা উচিত, অত্যন্ত অ্যাগ্রেসিভলি এখন ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ নিতে হবে, এবং সেটা স্ট্রাইট ইউএলএ এবং আরাকান আর্মির সাথে সরাসরি যোগাযোগ করে তাদের যে সাপোর্ট দরকার। আমি তো এভাবে বলতে পারি না পাবলিকলি, কিন্তু এটা ভিতরে হলে একদম প্রচণ্ডভাবে এখন অ্যাগ্রেসিভলি আগাতে হবে আরাকান আর্মি এবং ইউএলএর সাথে সম্পর্ক। তাছাড়া তাদের সাথে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। এইটাই একটা মাধ্যম যার মাধ্যমে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ করতে পারবো, যদি আরাকান আর্মি বা ইউএলএ রাজি হয়। এবং এইটা হওয়ার বিষয়ে লোকজন অনেক আলাপ আলোচনা করেছে, কিন্তু বিগত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের চাপে আছে আমরা বিশ্বাস করি। কিন্তু সঠিক সময়ে যেই গভর্নমেন্টে থাক না কেন, তাকে একটা বোল্ড একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা ঝুঁকিপূর্ণ অবস্থান নিতেই হবে। তাছাড়া আপনাকে বছরে 70 থেকে 80 হাজার কোটি টাকা দিয়ে আপনার 12.5-13 লক্ষ রোহিঙ্গাকে আপনার পালতে হবে, এবং আরও 5 লক্ষ আছে। আপনি সামান্য দুর্বলতা দেখান, আপনার ওই 5 লক্ষ 6 লক্ষ আপনার জোর করে প্রবেশ করবে। 37,000 অলরেডি একটা জায়গায় জড়ো করে রেখেছে পুশিন করার জন্য। এখন যদি একজনকে যদি 100 রোহিঙ্গাও আসে, আমাদের প্রতিহত করতে হবে। যদি গুলি করতে হবে, হত্যা করতে হবে। এছাড়া কারো আমাদের মতো দেশের এত বড় বিলাসিতা দেখানোর কোনো সুযোগ নেই। আমাদের মানুষরা তাদের জীবিকার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ডুবে মরছে, আমাদের গণকবর, আমাদের মানুষের আবিষ্কার হচ্ছে থাইল্যান্ডে, বিভিন্ন দেশে। আর আমরা কিভাবে এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা এতদিন, বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে পরাশক্তিরা বাংলাদেশের উপর অনেকটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে রোহিঙ্গাদের ক্ষেত্রে। এবার কি বাংলাদেশ দৃঢ় ভূমিকা নিতে পারবে? চাপিয়ে দিতে পারতো না, আমরা নিয়েছি। আমরা একটা নীল মানে বিষ পান করে আমরা নীলকণ্ঠ হয়ে গেছি, কেউ আমাদের চাপিয়ে দেয় নাই। রোহিঙ্গার প্রত্যাবর্ষণের ক্ষেত্রে কোন দেশটা আমাদের পাশে দাঁড়িয়েছে? বারবার বলা হচ্ছে, এখনো বলা হচ্ছে যে আমরা চীনের সহযোগিতা পাব, কোনোদিনই নাই। পররাষ্ট্র নীতিতে অলট্রুইজম, পরার্থবাদ বলে কোনো কথা নেই। প্রত্যেকটা দেশ যে কোনো স্বার্থ মানে কাজ করতে গেলে দেখবে তার স্বার্থ কতটা অর্জন হলো। বাংলাদেশ এটা যেখানে খুশি সেখানে যাক, কিছুই তারা আসলে বাংলাদেশের বলিষ্ঠ কোনো ভূমিকা পালন করতেই হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।